নমস্কার বন্ধুরা, আজ 12ই সেপ্টেম্বর 2024, বার হিসেবে বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় প্রায় 12টা, মানে আমরা 13ই অগস্টের দিকে প্রায় রওনা হয়ে গিয়েছি। আর সামান্য পথ গেলেই আমরা সেখানে পৌঁছে যাব। আজকে একটা আশা নিয়ে আমি একটু বাইরে গেছিলাম। আজকে আমার একটা পেরিফেরাল ক্লিনিক থাকে, তো অনেক লোক ফেসবুকে লেখালেখি করছেন। তো এখন একটা অদ্ভুত সময় এসেছে। এখন হচ্ছে আমরা হচ্ছি শাসক বিরোধী, মানে আমরা হচ্ছি সোকল্ড একটা বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, যে ডাক্তার বনাম সাধারণ মানুষ বা বলা যায় অডাক্তার, যারা নাকি আমাদের দ্বারা লাঞ্ছিত বা কি বলবো নিপীড়িত হচ্ছেন, যারা চিকিৎসা করতে আসছেন আমরা তাদের চিকিৎসা দিচ্ছি না। তো এইরকমই একটা জায়গায় আমি চিকিৎসা না দিতে গিয়েছিলাম। আমার পেরিফেরি মানে মেদিনীপুরের কিছু প্রত্যন্ত জায়গায় আমি প্র্যাকটিস করি, তো সেখানে আজকে আমি গিয়েছিলাম যাতে চিকিৎসা না দিতে হয় সেই জন্য। যাই হোক, সত্যি কথা বলতে কি জানেন তো, মানে আজকে একটা বড় আশা করে গাড়িতে আস্তে আস্তে লাইভ দেখছিলাম নিউজ চ্যানেলগুলোকে, যে আজকে বোধহয় একটা সমাধান সূত্র বেরোবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, পুলিশ মন্ত্রী বলুন, যার সাথে আমাদের ডাক্তার জুনিয়র ডাক্তার যে ভাইয়েরা আছে তাদের সাথে একটা কথাবার্তা হবে এবং সেখানে নিশ্চয়ই সমাধান সূত্র বেরোবে। তার কারণ ব্যক্তিগতভাবে বলতে আপত্তি নেই, আমি যবে থেকে জন্মেছি তবে থেকে বামফ্রন্ট সরকারের আমলে আমি বড় হয়েছি। মানে আমার যখন বিবাহ হয়, মানে অত অবধি আর কি, জন্ম থেকে আরম্ভ করে আমার মাধ্যমিক পাস, আমার উচ্চ মাধ্যমিক পাস, আমার জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ারেন্স, আমার MBBS পাস করা, আমার পোস্ট গ্র্যাজুয়েশন আমার 2008-এ শেষ হয়। তো ততদিন অবধি ইভেন আমি যখন দিল্লিতে চলে গেছি তখন এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে দিল্লি চলে গেছি। 2008 আপনাদের মনে আছে কিনা জানি না, সেই সময় সিঙ্গুরের যে আন্দোলন, সেই আন্দোলন চলছিল। তো আমি ভেবেছিলাম যে এই অভাগা দেশে বোধহয় রাজ্যে বোধহয় কিছু হবে না। বিশ্বাস করুন, যখন পট পরিবর্তন হয়ে তৃণমূল কংগ্রেসের যে সরকার প্রতিষ্ঠা হলো, আমি তখন আবার পশ্চিমবঙ্গে ফিরে আসি এবং এই আশা নিয়ে ফিরে এসেছিলাম যে পশ্চিমবঙ্গে সত্যি বদল হবে। কারণ সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ছিলেন আমাদের বিরোধী দলের যে নেত্রী ছিলেন এবং আমাদের চোখে একটা আন্দোলনের মুখ ছিলেন। আমরা তো সরাসরি আন্দোলন করিনি, আমরা আন্দোলনকে দূর থেকে দেখেছি, আন্দোলনকে সমর্থন করেছি। আর তখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ ছিল না, নিজের কথা বলা যেত না, বললেও সেটা একটা ছোট্ট অল্প মানুষের মধ্যে বলা যেত। আজকে যেমন আমার এই ভিডিও চাইলে কেউ দেখতে পারে, এখন দেখছে না খুব বেশি লোক, সেটা আমি জানি, কিন্তু চাইলে দেখতে পারে, কিন্তু সেই সময় তো সেই অপশন ছিল না। তো আমরা কিন্তু মানে খুব সদর্থক নিয়ে সেই সময় দিল্লি থেকে আমি কিন্তু পশ্চিমবঙ্গে ফিরে আসি এবং ফিরে এসে চাকরি করছি, করে খাচ্ছি। খুব খারাপ যে রয়েছি তা নয়, মানে এতদিন অবধি খুব খারাপ যে ছিলাম তা নয়। 9ই আগস্ট অনেকটাই পাল্টে দিল 9ই আগস্টে, কারণ আমরা তো সরাসরি সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলাম না বহুদিন। হ্যাঁ, তবে এটুকু বুঝতে হবে, যারা আজকে কমেন্ট পাস করছেন, হ্যাঁ, যে একজন মেয়ের জন্য, বিশ্বাস করুন আমার ফেসবুক অ্যাকাউন্টে এই কমেন্ট এসছে বলে বলছি, একজন মেয়ের জন্য আপনারা যেটা করছেন, হ্যাঁ, সেটা কি অন্যায় কাজ নয়? এইভাবে লিখেছে। তিনি ডাক্তারও মেনশন করেননি, তিনি আবার একজন মহিলা। পায়েল ওনার নাম, টাইটেলটা আমি বলছি না যাতে আপনারা কাউকে মার্ক না করে তাকে আবার লাঞ্ছনা না করতে পারেন। মানে আমাদের কখনো এটা করা উচিত না যে একজন মহিলার লাঞ্ছনা আটকাতে গিয়ে 10 জনকে লাঞ্ছনা করা, এটা যেমন ঠিক, কিন্তু আমার মনে হয় এই সব মানুষগুলোর একটুখানি নৈতিক শিক্ষা, মানে নৈতিক অধঃপতন হয়ে গেছে, তো একটু নৈতিক শিক্ষার প্রয়োজন আছে। তার কারণ এনাদেরই একজন মানুষ, কারণ আমাদের যে বোন, সেই বোন তো একজন আলটিমেটলি মহিলা। যদিও এখানে বারবার আমি যেটা প্রত্যেকটা আমার এতে বলেছি যে এখানে মহিলা পুরুষের কোনো ব্যাপার নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং এটা খুন করে আর বাকি লোককে একটা নিদর্শন তৈরি করার প্রচেষ্টা ছিল, যে দেখো ভাই, আমরা তো এইভাবে করব, আমরা তো এইভাবে, তোমরা যারা আমাদের অবাধ্য হবে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেব
এবং পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে এমনকি সব জায়গায় আমরা ম্যানিপুলেট করব। আমরা হত্যার জায়গায় ম্যানিপুলেট করব, আমরা পোস্টমর্টেমে ম্যানিপুলেট করব, আমরা তারপরও যা যা আছে, যেমন ধরুন শ্মশানে নিয়ে যাওয়ার সময় ম্যানিপুলেট করব, তাড়াতাড়ি শ্মশানে পাঠিয়ে দেবো, সব দাহ করে দেবো, যাতে আমরা কোনো রকম স্ট্রেস না থাকতে পারে। ম্যানিপুলেট তো ভাই আমরা করব। তোমরা আমাদের কথা শুনতে হলে করো, না হলে তোমাদেরকে কিন্তু ইহলোক থেকেই বের করে দেবো। এইটা কিন্তু শিক্ষা দেওয়ার একটা জায়গা ছিল, এবং এইখানেই সম্ভবত গোটা একটা স্বাস্থ্য দপ্তরের যে বিরাট একটা পাখির বাসা, সেই পাখির বাসাটা একসাথে করেছে। নাহলে বর্ধমান থেকে একটা লোক চলে আসে না, বর্ধমান থেকে একজন চলে আসছে, পিজি হাসপাতাল থেকে একজন চলে আসছে, তাও কাক ভরে। তারা নাকি আবার 15ই আগস্টের একটা মক ড্রিলের প্র্যাকটিসের জন্য অন্যদিন 7:30 টাইম, সেই দিনকে 5:30টার সময় চলে এসছেন। তার মানে কি একটা সংগঠিতভাবে একটা হত্যাকে করা। আবার এই ভদ্রলোক যিনি বর্ধমান থেকে এসেছিলেন, যাকে এখন সাসপেন্ড করা হয়েছে, তিনি আবার বর্ধমানে ফিরে গিয়ে পিজিটিদের এবং জুনিয়র ডাক্তারদের বলেছেন যে ওটা তো আত্মহত্যা ছিল। আবার উনি এখানে বলছেন যে উনি কিন্তু যাননি ওখানে, কিন্তু উনি বলেও বলতে পারছেন না, টাইমটা এদিক ওদিক করছেন, কারণ উনি ফেসে গেছেন। কারণ ওনার মোবাইল টাওয়ার লোকেশন তো সিবিআই দেখতে পাবে। এইটুকু বুদ্ধিতে একজন ডাক্তার হয়ে আছেন। কারণ দেখুন, একটা জিনিস বুঝতে হবে, যারা এই আরজিকর বা যে কোনো হাসপাতালে ডাক্তার হিসেবে ভর্তি হয়েছে তারা কিন্তু খুব মেধাবী ছাত্র। তো মেধাবী ছাত্র যখন তিনি এটুকু বোঝেন যে আজকে আমি বলে দিলাম না আমি ওই জায়গায় যাইনি, আর সিবিআই সেটাকে ক্যাজুয়ালি নিয়ে নেবে, বা এই ক্যাজুয়ালি নিয়ে নেবে, পুলিশ হলে ঠিক ছিল। পুলিশ হলে ঠিক ছিল, কারণ পুলিশ কমিশনার নিজে দায়িত্ব নিয়ে বিভিন্ন রকমের এভিডেন্সগুলোকে নষ্ট করার জন্য চেষ্টা করেছেন, যার জন্য তাকে গিয়ে একদম স্পাইন উপহার দিয়ে পদত্যাগের জন্য অনুরোধ করে এসছে। উনিও নাকি খুব কেঁদে কেটে পদত্যাগ করতে চেয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী নেননি। কেন না, দুর্গা পুজোর বিভিন্ন শৃঙ্খলাকে ঠিক রাখতে হবে। দুর্গা পুজোটা এখানে প্রায়োরিটি, প্রচুর লোকের রুজি রোজগারের সাথে জড়িত, তাই উৎসব। অলরেডি দেখবেন, আমি আজকে যখন আসছিলাম গাড়িতে, আমার গাড়িতে FM বাজছিল, সেখানে শুনছিলাম অলরেডি পুজোর আর 26 দিন বাকি। একজন বলছেন পিছনে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, শুরু হয়ে গেছে কিন্তু। কারণ বলে দিয়েছেন উৎসবে ফিরতে হবে, উৎসবে ফিরতে হবে। উনি আজকে বসেছিলেন, উনি আজকে চেয়েছিলেন, কেন আজকে এটা হলো না আলোচনাটা, তার কারণ এরা লাইভ স্ট্রিমিং চেয়েছিল, মানে সরাসরি সবাই দেখতে পাবে এরা ম্যাটার। সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং হয়। 2019-এ এদের সাথেই, মানে জুনিয়র ডাক্তারদের সাথেই যে মিটিং হয়েছিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর, সেটাও কিন্তু লাইভ স্ট্রিমিং হয়েছিল। ওনার নিজের দপ্তরের সমস্ত প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং হয়, শুধুমাত্র এই প্রোগ্রামটা লাইভ স্ট্রিমিং হবে না। কেন না, সুপ্রিম কোর্টের নাকি মানা আছে। তো সুপ্রিম কোর্টের মানাতে কটা লোক শুনে চলছে, কটা লোক? আপনার দলের যারা বিধায়ক, যারা মন্ত্রী আছেন, তারা যে ন্যাক্কারজনক কথাবার্তা বলছেন। এই যে ধরুন আপনার শ্রীরামপুরের যে মাননীয় সাংসদ, তিনি তো আবার উকিল, তিনি যে কমেন্ট আজকে পাস করেছেন, তো সেটা কি সুপ্রিম কোর্টের বহির্ভূত? কারণ সুপ্রিম কোর্ট খুব ক্যাটেগরিক্যালি বলে দিয়েছিল যে যারা আন্দোলন করছে তাদের উপর কোনো রকম, বা যারা যে ডাক্তাররা, যেটা মাননীয় কুণাল সরকার মহাশয় ডাক্তারবাবু এবং ডাক্তার গোস্বামী, সুবর্ণ গোস্বামীকে ধরার পর যেটা বলেছিল, কোনো ডাক্তারের উপর কোনো কমেন্ট নিয়ে কোনো রকম অ্যাকশন নেওয়া যাবে না। তো সুতরাং এখানে উনি যেখানে দাঁড়িয়ে থেকে মৃতা একজন কোন্নগরে মারা গেছেন, তার বাড়িতে গিয়ে তার মাকে, মা সম্ভবত মায়ের সামনে তিনি বলছেন যে এই ডাক্তারদেরকে কাস্টাডিতে নিয়ে জেরা করা উচিত। তাহলে এই একই যুক্তিতে তো সবার আগে সিপিকে কাস্টাডিতে নেওয়া উচিত, নয় ডিসি নর্থকে, ডিসি সেন্ট্রালকে কাস্টাডিতে নেওয়া উচিত। ডিসি নর্থ নাকি পয়সা দিতে চেয়েছিলেন, সেটাও একদম মৃতের দিনে, মারা যাওয়ার দিন তিনি নাকি পয়সা দিতে চেয়েছিলেন, সেটা বাবা মা বলেছে, যেখানে আবার তাকে মিথ্যাচারী প্রমাণ করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। তিনি তো প্রমাণ করে বলে দিয়েছেন যে কেউ পয়সা দিতে চায়নি, অথচ মৃতার বাবা পরিষ্কার সংবাদপত্রের সামনে, মানে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে ওই দিনই আড়াল করে নিয়ে গিয়ে আমার হাতে খামবন্দি টাকা তুলে দিতে চেয়েছিলেন। ডিসি নর্থ মেনশন করেছেন উনি। এবং
ডিসি সেন্ট্রাল এই সময় সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন মামলার সময় সেটাকে যুক্তিসঙ্গত করার জন্য একটা ভাইরাল ভিডিওকে সবসময় সেটাকে কাউন্টার করার জন্য তিনি দেখিয়ে যাচ্ছেন। কখনো 40 ফুটের ব্যবধান ছিল, কখনো দেখাচ্ছেন এই মানুষটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যিনি পরবর্তীকালে আবার বর্ধমানের সেই মানুষটা প্রমাণিত হয়ে গেছে। এখন অবশ্য উনি বন্ধ করে দিয়েছেন ইন্টারভিউ দেয়া, কারণ উনি বুঝে গেছেন যে এটা না সাধারণ মানুষের প্রোগ্রাম হচ্ছে না, এটা সাধারণ মানুষকে নিয়ে এরা এই ব্যবস্থাটা করছে না। ওনারা প্রোগ্রাম ভাবছিলেন তো ব্যাপারটাকে যে আমরা বলে দিলে তাহলে হয়ে যাবে। তো এইটা কি সুপ্রিম কোর্টের জুডিকশনের মধ্যে থাকাকালীন এই ধরনের একটা তদন্তকে প্রভাবিত করার পদ্ধতি না? যদি এইটা যদি করা যায় তাহলে একটা 30 জন ছাত্রর সাথে বসে সেটাকে লাইভ স্ট্রিমিং কেন করা যাবে না? কোথায় মানা আছে? যারা উকিল রয়েছেন, যারা লয়ের মধ্যে রয়েছেন, আমরা অত ভালো ল বুঝি না, কিন্তু যারা রয়েছেন তারা তো পরিষ্কার বলেছেন কোনো এরকম মানা ছিল না। শুধু এই একটা পয়েন্ট দিয়ে ছেলেগুলো ওখানে বাসে করে গেল আর আপনি চলে গেলেন, লিটারালি বলা যায় আপনি পালিয়ে গেলেন। একটা সমাধানের জন্য আপনি ডেকে পাঠালেন, তারা গেল, তারা তো শুধু বলেছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে। তার কারণ কি? তো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার পুরো কর্তৃপক্ষ সারাক্ষণ এআই নিয়ে বসে আছে এবং একটার পর একটা মডিফাই করছে। পুরো মডিফাই করে দেবেন গোটা ভিডিওটাকে, যা যা ওখানে হবে। আপনি যদি ভিডিওগ্রাফি করে সেটা সাবমিট করেন, দেখা যাবে তার মধ্যে অর্ধেক কথা বাদ চলে গেছে। যেরকম মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ সাবমিট হয়েছে সুপ্রিম কোর্টে। একজন মানুষ, একজন লয়ার, সুপ্রিম জায়গার লোক সুপ্রিম কোর্টে গিয়ে যে পয়েন্টটা নিয়ে কোনো কথাবার্তা হচ্ছিল না, ডাক্তার স্টুডেন্টরা তারা ধর্মঘাটে গেছে বলে 23 জনের মৃত্যু হয়েছে, এইটা বলে উনি গোটা তদন্তটাকে ডাইভার্ট করে দিলেন। হ্যাঁ, উনি খুব দুধে উকিল যাকে বলে, অনেক পয়সা অনেক ফিসও নেন ওই জন্য। হ্যাঁ, উনি ওটাকে পুরো ডাইভার্ট করে দিলেন, যেখানে সুপ্রিম কোর্টের সুমোটো মামলায় এই ঘটনাটাই ছিল না। ডাক্তারদের ধর্মঘট নিয়ে কোনো মামলা হয়নি ওখানে। উনি গিয়ে সবার আগে কথাটা বলে ডাইভার্ট করে দিলেন, এবং উনি সিনিয়র, ওনার কথা শুনবে। আমাদের তো অত পয়সা নেই অত দামি উকিল দেয়ার, আর উকিলদের বিবেক কেন না আমাদের পয়সা নেই। আগে শুনেছিলাম 1000টা শকুন মারা গেলে একটা উকিল জন্মায়, আমি খুব ভুল মানতাম জিনিসটাকে, কিন্তু 2-1 জনকে দেখে না আমার কথাটা কেন জানি সত্যি মনে হয়। এবং বিশ্বাস করুন, আগের দিনে যেটা বলেছিলাম এখনো বলছি, শকুন পাখিটার প্রতি আমার কিন্তু বিশেষ শ্রদ্ধা আছে, কারণ তারা কিন্তু জঞ্জাল সাফ করতো সমাজের। তাদের দেখতে কদর্য হতে পারে, কিন্তু তারা কিন্তু সত্যিই সমাজের জঞ্জাল সাফ করে। এখন ইদানিং পাওয়া যায় না, তার কারণ মানে এই মোবাইলের আসার জন্য, টাওয়ার আসার জন্য নাকি ওরা আজকাল আর শহরে খুব একটা থাকতে পারে না। সুতরাং আমি কোনোভাবেই এই পার্টিকুলার পাখিটাকে অপমান করার ফেভারে নই, কিন্তু যেটা ঘটাচ্ছে, বা ধরুন এই যে শ্রীরামপুরের তিনিও উকিল, তিনি যে ভাষায় কথা বলেছেন, উনি বরাবরই এরম ভাষায় কথা বলেন। এমনকি ওনার আন্ডারে, হ্যাঁ, উনি যে জায়গাগুলোর এমপি সেখানে একজন এমএলএ ছিলেন, তিনিও কদিন আগে খুব খারাপ কথা বলেছেন। তিনি বলেছেন যে, হ্যাঁ, তিনি অভিনেতা আবার, হ্যাঁ, তিনি বলেছেন যে তাহলে তো সবাই পুরস্কার ফিরিয়ে দিক, তাহলে তো সবাই অনুদান ফিরিয়ে দিক, যার ফলে যেটা ঘটেছে দেখতেই পাচ্ছেন, অর্ধেক শিল্পী যত না, হ্যাঁ, এই রায়ের বিরোধিতায়, এই পার্টিকুলার অভয়ার মৃত্যুতে, হ্যাঁ, এবং তার সরকারের অপদার্থতা এবং সরকারের প্রকৃত মদত, প্রকট মদত, প্রচ্ছন্ন মদত বলবো না, প্রকট মদতের জন্য দেখে তাদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। তার থেকে বেশি ওই অভিনেতা, যিনি একসময় সকলের খুব প্রিয় পাত্র ছিলেন, সেই অভিনেতার এইরকম একটা কমেন্টের বেসিসে তারা তাদের সমস্ত পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। তিনি আবার এই পার্টিকুলার শ্রীরামপুরের যিনি সাংসদ, তারই আন্ডারে শিবপুরে বোধহয়, শিবপুর বিধানসভার উনি বিধায়ক, এবং তাকে পর্যন্ত অপমান করেছিলেন কি না, উনি 3য়বার বিবাহ করেছেন বলে ওনাকে নিয়ে নাকি প্রচারে যাওয়া যাবে না। এটাও তো একটা নারীর অপমানই ছিল সেই সময়, নারীর এবং পুরুষের অপমান ছিল। আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছিলাম যে এই কাজটা মাননীয় শ্রীরামপুরের তখনকার সাংসদ, যিনি তখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তিনি সঠিক কাজ করেননি। আজও বলছি, উনি যেভাবে কথা বলেছেন, ভগবান ওনাকে সুস্থ রাখুন। কারণ আমার যথেষ্ট সন্দেহ আছে
যে উনি অসুস্থ হলে ওনার চিকিৎসা ভবিষ্যতে কেউ করবে কিনা। হ্যাঁ, তারাই করবে যারা এই সিন্ডিকেট চালাচ্ছেন খুব সুন্দরভাবে। তারা যদি থাকেন, তারা যদি এই সিন্ডিকেটে বহাল তবিয়তে থাকেন, যদি আমাদের এই আন্দোলন পুরোপুরি বিফলে যায়, যেটার জন্য আদা জল খেয়ে তো সরকার এবং সরকার পক্ষের লোকজন তো নেমেইছেন, পরিষ্কার বুঝতে পারছি বিভিন্নভাবে। কারণ তাদের বাড়িতে সত্যি মা বোন নেই, এবং মা বোন থাকলে তারা খুব সুরক্ষিত। তারা জানেন যে আমার মানে সকল বাউন্সার টাউন্সার আছে, আমার মা বোনেদের গায়ে কেউ হাত দিতে পারবে না। সুতরাং বাকি লোকেদের মা বোনেরা, বিশেষ করে ডাক্তাররা তো উচ্ছন্নে যাক। অথচ ডাক্তাররা কিন্তু একটু বাঁচানোর চেষ্টা করে আপনাদের, জানেন তো। কোভিডে যখন আপনাদের ইভেন মন্দির মসজিদও বন্ধ ছিল, বিশ্বাস করুন তখন ডাক্তাররাই কিন্তু খুলে বসেছিলেন তাদের সমস্ত ক্লিনিক, তাদের সমস্ত হাসপাতাল, নার্সিংহোমগুলো। এটা কিন্তু ভুলে যাবেন না। ভুলতে পারেন, মানুষের স্মৃতি খুব কম। মাত্র 4 বছর হয়েছে কোভিডের, 2020-তে শুরু হয়েছিল, আজকে 2024। সব ভুলে গেছেন আপনারা, 2019ও ভুলে গেছেন আপনারা, সবই ভুলে গেছেন। এত ভালো মেমোরি তো সবার নেই। এবং সবচেয়ে বড় কথা, মাননীয় সাংসদকে আমি একটা বলবো, সেই যে আগে একদিন একটা কথা বলেছিলাম, লেস কম্পিটেন্ট শুড নট জাজ মোর কম্পিটেন্ট। আরে আপনি আগে একদিন গিয়ে একটা সরকারি হাসপাতালে 2 দিন রাত কাটিয়ে আসুন মশাই। একদিন বেডে না শুয়ে মেঝেতে শুয়ে দেখুন। আপনার এলাকার একজন মারা গেছেন বলে আপনি এত কথা বলছেন, তো তার প্রতি আমি সম্পূর্ণ সমবেদনা রেখে বলছি, আপনি কখনো সত্যিভাবে ওই যে মানুষটি মারা গেছে তিনি অ্যাডমিট হলে যে ফ্লোরটি পেতেন, বেড তো প্রথম দিকে পেতেন না, যে ফ্লোরটি পেতেন মেডিকেল কলেজে, সেই ফ্লোরে একবার আপনি শুয়ে দেখে আসুন কি পরিস্থিতিতে ডাক্তাররা আপনাকে চিকিৎসা করছে। আপনি তো নিজে একটা সরকারি ব্যবস্থার মধ্যে আছেন, আপনি নিজে কখনো সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়েছেন? লাইন দিয়ে আপনার সাংসদের অ্যাডভান্টেজ নিলে হবে না। একটা হুডওয়ালা গাড়িতে করে গেলাম, গিয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্টের ঘরে ঢুকে তার ঘরে বসে এসি চেম্বারে বসে দেখিয়ে চলে এলাম, সেটা করলে হবে না। প্রপার ওয়েতে যেভাবে রুগীরা দিনের পর দিন দেখাচ্ছে, একদিন করে দেখেছেন? এই যে যারা আজকে আমার বিভিন্ন লেখার, বিভিন্ন কথার বিরুদ্ধে কমেন্ট করছেন, যারা শাসক দলের হয়তো সাপোর্টার বা সাপোর্টার নয়, একজন সাধারণ মানুষ হিসেবেই আমার কথার বিরোধিতা করছেন, বিরোধিতা কোনো দোষ নেই, বিরোধিতা কখনো দোষ নেই, বিরোধিতা সবসময় ওয়েলকাম। যেভাবে আমি আজকে শাসক দলের বিরোধিতা করছি, আমি কিন্তু একজন শাসক দলের বড় সাপোর্টার ছিলাম একসময়, বলতে কোনো বাধা নেই। এখনো ব্যক্তিগতভাবে আমি সাপোর্টার, কিন্তু এই পার্টিকুলার পয়েন্টটাতে আমি চরম বিরোধিতার মধ্যে রয়েছি এবং বিরোধিতার মধ্যে থাকবো যতদিন না প্রকৃত অপরাধী ধরা পড়ে, প্রকৃত অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের সত্যিকারের বিচার এবং শাস্তি হয়। ততদিন অবধি কিন্তু আমি বিপক্ষে থাকবো, এবং আমার বিপক্ষে থাকতে কোনো অসুবিধে নেই, এবং সেটা বুক ফুলিয়ে বলতে কোনো লজ্জা নেই, কোনো অসুবিধে, সংকোচ, দ্বিধা কিচ্ছু নেই। তো এই যে মানুষগুলো আজকে বলছেন, তারা কি সত্যি কোনোদিন সরকারি হাসপাতালে গিয়ে সেই সরকারি হাসপাতালে দেখেছেন যে কি অবস্থাতে এক একটা পেশেন্টের সেবা করা হয় বা সেবার চেষ্টা করা হয়? আমরা করেছি, বিশ্বাস করুন। মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছি, একটা সরকারি হাসপাতাল থেকে, আমরা দেখেছি, আমরা করেছি, আমরা তাদের সাথে পাশে পাশে বসে বসে কাটিয়েছি। একটা মানুষের চ্যানেল করতে যাচ্ছি, ফ্লোরে ওপর থেকে গায়ে বমি করে ফেলেছেন আরেকজন, তাকে একবারের জন্য চোখ বড় করে পর্যন্ত তাকায়নি, উঠে গিয়ে তার বমির জন্য তাকে ইঞ্জেকশন দিয়েছি। বিশ্বাস করুন, এতটুকু বাড়িয়ে বলছি না। একজনকে রক্ত দিতে গিয়ে বা একজনের রক্ত টানতে গিয়ে অন্যজনের খিচুনি হচ্ছে দেখে সেই আধা টানা অবস্থায় আরেকজনকে সামলাতে চলে গেছি। এগুলো আমাদের ইন্টার্নশিপে ঘটেছে, এগুলো আমাদের হাউস স্টাফশিপে ঘটেছে, এগুলো আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর সময় ঘটেছে। আমরা এগুলো প্রত্যক্ষ, হ্যাঁ আজকে আমরা বেসরকারি হাসপাতালে কাজ করতে পারি, কিন্তু আমরা এই জায়গা থেকে আজকে এখানে পৌঁছেছি। আমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি, বিশ্বাস করুন। এবং যদি বিশ্বাস না করেন, যে পেশেন্টরা আমাদের হাতে চিকিৎসা হচ্ছে আজ থেকে 20 বছর 22 বছর ধরে, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তাদের কি অবস্থা থেকে আমরা ওই রকম স্বল্প পরিসর অবস্থার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করি সুস্থ হয়ে আসতে, করে আনতে। আজকে 23 জন মানুষের মৃত্যু নিয়ে কথা হচ্ছে। আপনারা জানেন যে একটা হাসপাতালে, এই সরকারি হাসপাতালগুলোতে একদিনে কতজন মানুষ মারা যান?
তার হিসেবটা কখনো নিয়েছেন? আমাদের সময় ছিল, আমি একদিন অনকলে 17 থেকে 18টা ডেথ সার্টিফিকেট লিখতাম। গর্ব নয়, বলতে চোখে জল এসে যায়, ঘৃণা হয় নিজের উপর যে ওই 18 জনকে বাঁচাতে পারিনি রাত্রির ডিউটিতে, রাত 9টা থেকে সকাল 9টা, 12 ঘন্টার মধ্যে পারিনি বাঁচাতে। এত খারাপ অবস্থায় পেশেন্টরা গভর্নমেন্ট হসপিটালে তখন আসতো এবং এখনো আসে। আর 23 জনের মৃত্যু নিয়ে কথা হচ্ছে, এবং একজনেরও, আমি দায়িত্ব নিয়ে বলছি, একজনও বিনা চিকিৎসায় বা চিকিৎসার গাফিলতিতে তারা যাননি। তারা হয়তো অত্যন্ত অসুস্থ ছিলেন, তাদের বাঁচানো সম্ভব হয়নি বলে তারা চলে গেছেন আমাদের ছেড়ে। কিন্তু আমাদের যে নির্ভয়া, আমাদের যে তিলোত্তমা, সে ঠিক এইরকম ভাবে কিন্তু প্রতিদিন অনেক মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করে গেছেন আপ্রাণ। আর তাকে নির্মম ভাবে খুন হওয়ার পর সে ঘন্টার পর ঘন্টা আনঅ্যাটেন্ডেড থেকে গেছে একটা জায়গায়। আর তাকে কারা হত্যা করেছে? তাকে হত্যা করেছে আমাদের স্বাস্থ্য সমাজ, যার মধ্যে হয়তো ডিরেক্টলি ইনডিরেক্টলি আমরাও দায়ী, কারণ আমরা এগুলো চুপ করে সহ্য করে গেছিলাম, এক সময় প্রশ্রয় দিয়েছিলাম। আমরা যে সময় ওইরকম মাটিতে চ্যানেল করতাম, তখন আমরা কখনো প্রতিবাদ করে বলিনি যে পেশেন্টের বিছানা বা বেড না পেলে আমরা চ্যানেল করব না। সেটা করতে পারতাম হয়তো, তাতে ওই পেশেন্টটা বিনা চিকিৎসায় বা কম চিকিৎসায় হয়তো চলে যেত। আমাদের তখন মনে হয়েছে যে ওকে আগে তো চিকিৎসা করে সুস্থ করি, পরে এসব নিয়ে ভাববো। সেই পরটা আর আসেনি। এবং বিশ্বাস করুন, যেহেতু সরকারের বেশিরভাগ লোকজন গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা নেন না, তাই তারা জানেনও না এই ঘটনাগুলো। বেশিরভাগ মানুষ দেখে না দেখার ভান করে রয়েছেন, অথচ এখন এ সমস্ত লিখছেন। আরে একটা 7,000 জুনিয়র ডাক্তার যদি গোটা 26টা মেডিকেল কলেজ চালায়, তাহলে তো এর থেকে বড় অপদার্থতা স্বাস্থ্য দপ্তরের আর কিছু হতে পারে না। এইটুকু নিজের মাথা দিয়ে, ব্রেন দিয়ে বুঝুন। আর কি বলবো বলুন তো? কত ফ্রাস্ট্রেশন বের করব ক্যামেরার সামনে বসে বসে? তারপরও তো দেখবো এরকম লেখা হচ্ছে, আজ একজন এমপি বলবেন, কাল একজন এমএলএ বলবেন। কত বলবো আর এসব মানুষকে? একটা সিরিয়াস ইস্যু নিয়ে সিরিয়াস একটা আন্দোলন চলছে, সেখানে আপনারা উৎসব দেখাচ্ছেন, আর আমাদেরকে আমরা উৎসব করছি বলছেন। হ্যাঁ, রাত্রির জাগার জন্য লোকজন হয়তো একটা আধটা গান গাইছে, সেই গানের মধ্যে বিপ্লবটা দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন না কোনোদিন, কারণ সেই চোখ তো নেই আপনাদের। আপনারা তো রঙে অন্ধ হয়ে গেছেন, রাজনীতির রঙে আপনাদের চোখগুলো নষ্ট হয়ে গেছে। আর বিশ্বাস করুন, এই যে ছেলে মেয়েগুলো আজকে এই যে 30 জন গিয়ে বাসে করে গিয়ে ওখানে পৌঁছলো, এবং তারপরও তাদের সঙ্গে না দেখা করে একজন পলায়ন বৃত্তি করে চলে গেলেন, এরা কিন্তু কোনো রাজনীতির রং নিয়ে যায়নি। রাজনীতির রং দেখিয়ে একটা গোটা আন্দোলনকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। কোনো রাজনীতির রং নেই এই আন্দোলনে। এই আন্দোলনে যদি থাকে, তাহলে একটাই রং আছে, যে রক্তের রং, যে রক্তটা না ওই তিলোত্তমার চোখ থেকে ঠিকরে ঠিকরে বেরোচ্ছিল যখন তার গলাটাকে চেপে ধরেছিল। এবং সবচেয়ে বড় কথা কি জানেন? আর ঠিক 2 দিন পরে, আজকে 12 তারিখ, হয়তো 13 এতক্ষণে হয়ে গেছে, আর ঠিক 1 দিন পরে 14 তারিখ সিবিআই এর 1 মাস হয়ে যাবে। 1 মাসে তারা এইটুকু পর্যন্ত বলতে পারলো না যে গলাটা একজন টিপেছিল না একাধিক লোক টিপেছিল, পেলভিসটা একজন ফ্র্যাকচার করেছিল না একাধিক লোক করেছিল, ওর উপর ওর সারা শরীরে যে অত ক্ষত, আজকে একটা দাঁতের পর্যন্ত কামড়ে সব জায়গায় পাওয়া গেছে। ভাবা যায়? ভাবতে পারেন কি নৃশংস একটা শ্রেণী, একটা মানুষের কুল হতে পারে সেই সময়, একটা নিরীহ মেয়েকে এইভাবে যন্ত্রণা দিয়ে শেষ করে দিচ্ছে। তারপর বলছেন একটা মেয়ের কথা। মানছি এরকম ঘটনা ভারতবর্ষে প্রচুর হয়েছে, প্রত্যেকটা দুঃখজনক। প্রত্যেকটা সময় আমাদের এইভাবেই প্রতিবাদ করা উচিত ছিল। আমাদের ভুল হয়েছে, উই আর সরি ফর দ্যাট। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার পুরো কমিউনিটি মনে করে যে উই আর সরি ফর দ্যাট। আমাদের উচিত ছিল সেটার প্রতিবাদ করার, করিনি, ভুল হয়েছে, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দিও সব বোন,
যারা তোমরা এইরকম ভাবে নৃশংস কষ্ট পেয়ে আমাদের ছেড়ে চলে গেছো, তোমাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কিচ্ছু করতে পারিনি, অন্তত একটা লাঠি নিয়ে একটা প্রদীপ নিয়ে পর্যন্ত দাঁড়াতে পারিনি। এতটাই নিজেদের কথা ভেবে আমরা আত্মকেন্দ্রিক হয়ে সময় নষ্ট করেছি। ক্ষমা করো আমাদের। তবে হ্যাঁ, আজকে যে লড়াই শুরু করেছি, যতক্ষণ না উল্টো দিকের মানুষগুলো ক্ষমা প্রার্থী হয়ে বলবে যে হ্যাঁ আমাদের ভুল ছিল, আমাদের ভুলে এত বড় একটা ঘটনা ঘটেছে, আমরা আর এই ঘটনা ঘটতে দেব না, আমরা প্রত্যেকটা মানুষের শাস্তি দেব, এই 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 মানুষ অমুক 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 এই কারণে এইভাবে নৃশংসভাবে খুন করেছে, এই মোটিভে আমাদের তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খুন করা শুধু হয়েছে না, ধর্ষণ এবং খুন দুটোই হয়েছে। এই পরিষ্কার জবাবগুলো যতক্ষণ না পাচ্ছি, আমাদের ভাইয়েরা এই আন্দোলন চালিয়ে যাবে এবং আমরা প্রত্যেকে দাদা হয়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে শেষ অবধি লড়ে যাব। এবং ওদের গায়ে, যেটা আগের দিনও বলেছি, ওদের গায়ে যদি একটা আঁচ পড়ে তাহলে কিন্তু প্রত্যেকে আমরা পেন ডাউন করব। আমাদের পেন দিয়ে কিন্তু আর লেখা বেরোবে না। আমাদের গলার শ্বাস রোধ করে আপনারা মেরে ফেলতে পারেন আমাদের, কিন্তু আমাদের পেন আর হাতে উঠবে না। পেনও উঠবে না, ইঞ্জেকশনও উঠবে না, স্যালাইনও উঠবে না, কিচ্ছু উঠবে না। এই জিনিসটা কিন্তু আমরা আজকে কথা দিয়ে গেলাম, কথা দিয়ে যাচ্ছি এবং কথা দিয়ে যাব। রোজ এক কথা বলবো, শুনতে হলে শুনবেন, না শুনতে হলে না শুনবেন, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ভালো থাকুন, উৎসব করুন, উৎসব 26 দিন আর বাকি, পুজোর উৎসব করুন, জামা কাপড় কিনুন ভালো করে, বড় বড় প্যান্ডেল করুন, লাখ লাখ টাকা দিয়ে করুন, উৎসব করুন। নমস্কার।